বাহ, কিন্তু পরীক্ষা আর হবে না কেমন? এরিয়ায় যদি মানে শেষ পরীক্ষা, রিটেন পরীক্ষা তো দিয়ে দিছে, এখন ভাইবা পরীক্ষা, এই তো। এই যে কবে ভর্তি ছিল ডিগ্রিতে বা অনার্সে, মনে আছে? হ্যাঁ, অনেকে একজন ভর্তি ছিল, এখন 3 জন 4 জন হয়ে গেছে। ছেলেরা কম কম হয়েছে, মেয়েরাই বেশি হয়েছে, তাই না? জি স্যার, এরা ক্লাস 9 থেকে শুরু হচ্ছে। এরা ক্লাস 9 শুরু করছে। হ্যাঁ স্যার। ভালো তো, এটা রাষ্ট্রের জন্য ভালো, কেমন? দেশের সমাজের জন্য ভালো। আচ্ছা দেখো, ওই যে আমরা শেষ পরীক্ষা তো আমরা এমনি গল্প গুজব করি। তোমাদের পরীক্ষা দিবা হলে 664 জন ভাইবা দিবে। আমরা দিচ্ছি 2 দিনে ভাইবা দিচ্ছি, তাই না? জি। কালকে যাদের আছে কালকে আসবা, পরশু দিন যাদের পরশু দিন আসবা। তোমরা আসবে হচ্ছে 9টার দিকে, কেমন? 9টার দিকে আইসে আমরা 2 রুমে বসবা। দরকার হলে যদি জায়গা না হয় তাহলে আমাদের দোতলায় একটা রুম আছে আমাদের, ওই রুমে বসলে আমরা আগে হাজিরা শীতে স্বাক্ষরটা দিই, বুঝছো? স্বাক্ষর ছাড়া কোনোভাবেই বাইবা বোর্ডে যায় না। আসো, তোমাদের স্বাক্ষরটা তো পাঠাইতে হয় ইউনিভার্সিটি। তাহলে ইউনিভার্সিটি যদি স্বাক্ষরের জায়গায় যদি তোমার অনুপস্থিত থাকে, স্বাক্ষর না থাকে, তাহলে বাইবা দিলে, নম্বর দিলে, পরীক্ষাতে অনুপস্থিত ছাত্রের নাম্বার আসলো কোথায়, তাই না? থেকে এই জন্য কেউ কখনো স্বাক্ষর মিস করবে না। আইসা এই রুমে বসে স্বাক্ষর দিয়ে দিবা। স্বাক্ষর ছাড়া যদি স্বাক্ষর না দিতে পারো, বলবা গিয়া যে স্বাক্ষর দিতে পারি নাই, ওই আমার স্বাক্ষরটা নিয়ে নেন স্যার, তাইলে আমরা নিয়ে নিব। আমরা বিভাগের সব স্যারেরা তো আছি, তাই না? সব স্যারেরা আছি। বাইরে থেকে 8 জন স্যার আসবে বিভিন্ন কলেজ থেকে। আমরা প্রথম দিন 4 জন স্যার আসবে, দ্বিতীয় দিন কে 4 জন স্যারকে বলছে, দ্বিতীয় দিন বাকি 4 জন স্যার আসবে। তোমার মানিকগঞ্জ থেকে 2 জন, মুন্সিগঞ্জ থেকে 1 জন, ঢাকা থেকে 1 জন, ময়মনসিংহ থেকে 1 জন, জামালপুর থেকে 2 জন, বিভিন্ন জায়গা থেকে আসবে। হ্যাঁ, বিভিন্ন কলেজ থেকে, সরকারি কলেজ থেকে সিনিয়র স্যারেরা আসবে। এখানে তোমাদের বইয়ের তো কিছু নাই, তাই না? আমরা আসি তো, তাই না? এটা আমরা তো তোমাদের সাথে হেল্প করার জন্য, তোমাদের ভালো দেখে করার জন্য আসি, তাই না? তবে একটা বিষয় হলো, তোমার তুমি যদি 20 দেওয়া মানে আমি বলি, তুমি যদি 60 পাওয়ার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া, সেখানে আমরা 70 দিয়ে দিতে পারি, তাই না? 5টা প্রশ্ন জিজ্ঞেস করলে 3টা পারলে আর 2টা একটু ক্লু দিয়ে বলে দিতে পারি। কিন্তু একটাও যদি না পারো, তখন তো একটা লজ্জার ব্যাপার না? এই জন্য একটু আসো, এই জন্য একটু পড়াশোনা করে আসবো। যেমন পড়াশোনা করলে কি মনের একটা বল থাকে, সাহস থাকে, যে জিজ্ঞেস করলে পারবো। আমি তোমাদের একটা জিনিস আলোচনা করি আজকে, মানে আমরা যখন তুমি যখন ভাইবা পরীক্ষা দাও, তখন ভাইবা পরীক্ষা দেওয়ার আগে এক ধরনের প্রিপারেশন থাকে, আর পরীক্ষা বলে আরেকটা প্রিপারেশন, কেমন? তোমরা তো এর মধ্যে কেউ চাকরি বাকরি করো, আবার কেউ আছো যারা চাকরির ইন্টারভিউ দিতেছো, দিবা, কেমন? ভাইবা ফেস করবা। ভাইবাটা আসলে কি জন্য হয় জানো? অনেকে আছে যে লিখতে পারে প্রচুর, কিন্তু বাচন ভঙ্গি ভালো, কথা বুঝায় বলতে পারে না। যেমন কথা বুঝায় বলাটা হচ্ছে একটা বড় বিষয়, একটা আর্ট। তুমি যদি একজন শিক্ষক হও, আর যদি তোমার কথা যদি ছাত্ররা না বুঝে, তাহলে তুমি যত বড় জ্ঞানী হও না কেন, ছাত্রদের উপকারে আসবে না। তাহলে তোমাকে যেটা জানতে হবে, সেটা প্রকাশভঙ্গিও থাকতে হবে, বুঝছো? যে জিনিসটা তুমি জানবা, সেই জিনিসটা তোমার প্রকাশভঙ্গিও থাকতে হবে। একটা ক্যানভাসার দেখছো না? বাজারে হাটে ঘাটে ক্যানভাস করে না? দেখছো কি সুন্দর করে বুঝে কথা বলে। সে কি মহাজ্ঞানী ব্যক্তি না জ্ঞানী না, কিন্তু তার কথা দিয়ে শুনলে দেখবা যে কত সুন্দর করে বুঝে কিভাবে মানুষকে আকৃষ্ট করে। তাহলে কথার একটা গুণ আছে, তাই না? শুধু জানার নাম জানা না, এই জানা জিনিসটা আরেকজনকে জানাইতে পারা, সেটা একটা গুণের দরকার, আরেকজনকে বুঝাইতে পারা। ভাইবা জিনিসটা হলো তুমি কতটা জানো, এই জিনিসটা তুমি আরেকজনকে কতটা বুঝাইতে পারো, কেমন? তোমার প্রকাশভঙ্গিটা কেমন, তোমার বাচন ভঙ্গিটা কেমন, তুমি কতটা সুন্দরভাবে গুছাই কথা বলতে পারো, এই জিনিসটা দেখার জন্য ভাইবা। তোমরা দেখবা চাকরির যদি ইন্টারভিউ হয়, তাহলে 80 নম্বরের পরীক্ষা হলে 20 নম্বর ভাইবাতে রাখে, তাই না? অর্থাৎ তোমার জ্ঞানের গভীরতার জন্য সেখানে 80 নম্বর আসে, ঠিক আছে, কিন্তু শুধু জ্ঞান থাকলেই হবে না। আমি যদি সেই জ্ঞানটা প্রকাশ করতে না পারি, সে প্রকাশের জন্য
সেখানে 20 নম্বর আলাদা রাখা হয়। এটা কিন্তু বেজে একটা পরীক্ষা। এই 20 নম্বর আলাদা রাখা হয়, এর কারণ হচ্ছে যে সে যে জানে সেই জিনিসটা কতটা বুঝাইতে পারে, প্রকাশ করতে পারে। এই জন্য হচ্ছে সকল পরীক্ষার পরে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হয়, যে দেখি সে কতটা পারে, কতটা জানে, এই জানা জিনিসটা কতটা বুঝাইতে পারে। এটা তাদেরকে সেইভাবে বোঝানোর জন্য, কেমন বোঝানোর জন্য, তাকে জাজ করার জন্য এই ভাইবা বা মৌখিক পরীক্ষাটা নেওয়া হয়। আসুন এক বেঞ্চে 4 জন করে বসো না, সেটা আমরা এক ক্লাসে যদি ইয়া করতে চাই, বললাম না 664 জন, এরকম 10 টা বুঝছো? তাহলে এতগুলো নোট আমরা ইয়া করতে পারবো না। আরো অনেকে আসবে, থাকলে আমরা দুতলায় আরেকটা রুম রাখি। এখানে যতক্ষণ পর্যন্ত বসতে পারে বসবে, বসার পরে বেশি হলে দুতলায় ওই রুমে যাবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এই জন্য মৌখিক পরীক্ষাটা আমরা নিয়ে থাকি, যে তুমি জানো, জানা জিনিসটা কতটা প্রকাশ করতে পারো। সেই জন্য সকল চাকরির ক্ষেত্রে এটা করা হয়, ওই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কেমন? তাহলে একটা জিনিস, মানে তুমি একজন ভালো শিক্ষক হইতেছ, তোমাদের অনেকে চাকরি করো, শিক্ষকতা করো বা পূর্বা হইতে ভবিষ্যতে, একটা ভালো শিক্ষক হওয়ার জন্য 4টা গুণ দরকার। একটা গুণ হচ্ছে তোমার ডেপথ অফ নলেজ বা জ্ঞানের গভীরতা দরকার, তাই না? জ্ঞান জানতে হবে। তুমি যদি ফটকাবাজি করে ক্লাস নেওয়া, এটা কিন্তু ছাত্ররা বুঝে না। ক্লাস 6 এর ছাত্র বুঝে, ছাত্র আজকে পড়ে আসে নাই, কোনোরকম পাস হয়ে গেছি, কেমন? এটা কিন্তু জ্ঞানের গভীরতা দরকার। এটা তোমার একটা বৈশিষ্ট্য, যে তোমার যা ভালো জানতে হবে বা অন্যকে ভালো বুঝাইতে হবে। 2 নম্বর হচ্ছে তোমার শুধু জানলেই হবে না, সেটা প্রকাশভঙ্গি থাকতে হবে। কেমন? প্রকাশভঙ্গি থাকতে হবে, তুমি জানো প্রচুর, সেটা কতটা অন্যকে বুঝাইতে পারছো। কিছু কম জেনেও ভালো শিক্ষক হইতে পারে যদি তার প্রকাশভঙ্গি ভালো থাকে। কেমন? তো বলবা স্যার মাস্টার স্যার ভাই ক্লাস হ্যাঁ, আসুন তাহলে সেটা, এইটা হচ্ছে দ্বিতীয় জিনিস। 3 নম্বর হচ্ছে তোমার আন্তরিকতা থাকতে হবে। অনেকে আছে অফিসে গেলে দূর দূর করে, এরকম করে না? ছাত্র যদি শিক্ষক দেখলে যদি দূর দূর করে, যাও মানে যদি আন্তরিকতা না থাকে কাজের প্রতি, তার ক্লায়েন্টের প্রতি, তাহলে সে কি ভালো শিক্ষক হইতে পারবে? তুমি একদিন গেছো, তাহলে দ্বিতীয় দিন আর কিন্তু যাবে না। একটা কথা মনে রাখবা, তুমি যদি শিক্ষক হও, তোমার জীবনে হয়তো 50 জন শিক্ষকের সান্নিধ্যে আসছো, কিন্তু জীবন শেষে কিন্তু 2-4 জনের কথা মনে থাকবে, বাকিদের কথা মনে থাকবে। এই জন্য তাদের কর্মের গুণে, তার আদর্শের গুণে, তার নানান দিক চিন্তা করে হয়তো 5 জনের কথা মনে রাখবে, 2 জন এই ছাত্র ভালো ছিল, এটা শেষ জীবনে কেউ মনে থাকবে, মনে রাখবে, কেমন? কিন্তু বাকিদের কথা মনে রাখবে। তাহলে ভালো তুমি চাকরি যদি করতে চাও, তাহলে ভালো চাকরিজীবী হও, ভালো শিক্ষক হও, যাই কিছু হও না কেন, শতভাগ আন্তরিকতা থাকতে হবে। বুঝতে পারছো? আন্তরিকভাবে যদি গ্রহণ না করো সব কিছুকে, আর যদি মনে করো ভালো না, মানে একটা চাকরি পাইছো, চাকরি পাওয়ার আগে এই যে দেখো 4 জন করে বসো, চাকরি পাওয়ার আগে দেখবা চাকরির জন্য কিভাবে হন্যে ঘুরি আমরা, তাই না? একটা চাকরি পাইতাম, যে শিক্ষক ছেলেটা মেয়েটা প্রাইমারি স্কুলে চাকরি করে, সে কত না প্যারেশনের মধ্যে থাকে। সবাই যখন জিজ্ঞেস করে কি করো, সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে যে আমি এখনো চাকরি পাই। আর যেমাত্র চাকরি পাই, সেমাত্র দেখবো একটা মোবাইল নিয়ে গিয়ে ক্লাসরুমে গিয়ে আর কোনো করানোর কোনো বালাই নেই, তাই না? ক্লাসরুমে বসে বসে খালি ফেসবুক টিপতেছে। তাহলে এটি কি তার আন্তরিকতা হইলে কর্মের প্রতি? সে আদর্শ শিক্ষক হইতে পারবে না। একটা জিনিস মনে রাখবা, তুমি যখন সরকারি চাকরি করবা, সরকার কিন্তু তোমাকে বেতন দেয়, তাই না? এই কার টাকায় বেতন দেয় বলো তো? জনগণের টাকা। জনগণের মধ্যে সেই কুলি মজুর কি আছে না? জনগণের মধ্যে ভিক্ষুক আছে না? ভিক্ষুক আছে, কুলি মজুর আছে, সবার টাকা, একবারে ধনী থেকে দরিদ্র পর্যন্ত সবার টাকা এখানে আছে। কিভাবে আছে? ভিক্ষুকের টাকা কিভাবে আছে? ভিক্ষুক দেখবা সারাদিন ভিক্ষা করে 50 টাকা পায়। এখান থেকে দেখবা এই তোমার 100 টাকা তেল কিনে, 1 পোয়া লবণ কিনে, তাই না? ওই এইটা কিনে, ওইটা কিনে, যাই কিনে সেখানে কিন্তু সরকারকে একটা ট্যাক্স দেয়, তাই না? ওই ট্যাক্সের টাকা জড়ো করে হ্যাঁ, সরকার কিন্তু তোমার বেতন দিতেছে। যেমন ভিক্ষুকের টাকা দিয়ে তুমি বেতন নিতেছো, কুলির টাকা দিয়ে নিতেছো, মজুরের টাকা দিয়ে নিতেছো। নিয়ে যদি তুমি নাচ শিক্ষা, অফিসে বসে যদি তুমি কাজ না করো, তাহলে কি জনগণের সাথে বেইমানি হইল না?
বেইমানি হইলো। যার টাকায় আমি বেতন নিতেছি তার সাথে আমি খারাপ আচরণ করলাম, তাকে আমি অপদস্থ করলাম, এটা কিন্তু এক ধরনের বেইমানি, তাই না? রাষ্ট্রের প্রতি কর্ম, এটা ভালো কাজ না। তাহলে তোমরা এটা মনে রাখবা, সরকারি চাকরি যখন করবে, যখন চাকরি পাই না আমরা, তখন আমরা যেমন অন্য হয়ে করে একটা চাকরি দরকার, পাওয়ার পর সেটা আর গুরুত্ব দিই না, মর্যাদা দিই। কেমন উপার্জনটা হালাল হইতেছে না। তুমি যদি অবৈধ উপার্জন করো, এবার পরের সন্তানকে ফাঁকি দাও, তাহলে তুমি নিজের সন্তান হয় ফাঁকি তুলতে পারো। বুঝছো? ভালো শিক্ষক, ভালো মানুষের সন্তান কখনো অমানুষ হয় না, কারণ সে বাইরে যেমন সৎ, পরিবারে অসৎ, সব জায়গায় সে ভালো। আর যদি তুমি অসৎ হও, তাহলে ফাঁকিবাজ হইলে বাইরেও ফাঁকিবাজ, ঘরেও ফাঁকিবাজ, সব জায়গায় ফাঁকিবাজ। এই ফাঁকির মধ্যে তোমার পরিবারও পড়বে। তাহলে আমি যেটা বললাম, তাহলে আন্তরিকতা একজন ভালো শিক্ষকের জন্য সেটা দরকার। আরেকটা জিনিস দরকার, ওই হলো যুগের সাথে তাল মিলায় চলা, তাই না? এই বয়সে মানে তুমি চাইছে এখন চোখ দেওয়া লিখে নাক মুখ বা ধুলাবালিতে ঘুরালাম, তাহলে এদিকে যুগের সাথে মিলে, তাহলে এখানে যে প্রজেক্টটা থাকবে, এখানে ভালো ইয়া করবে। আমি তোমাদের ইয়া করতে পারি না, এই যে প্রজেক্টটা তো পড়ে গেছে নিচের দিকে, বুঝছো? ডিজিটাল। তাহলে যাই হোক, সেটা যুগের সাথে তাল মিলায় তোমাকে চলতে হবে। কেমন? যখন যে সময়, সেই সময়ের সাথে তাল মিলায় তোমাকে চলতে হবে। তাহলে এটা তোমাদের আসো আসো আসো। হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম, তোমরা দেখো দেখো 4 জন করে বসো, মানে এখানে স্যার আসসালামু আলাইকুম। স্যার এটা কি আমাদের ক্লাস? আমাদের ক্লাস। আমাদের ক্লাস স্যার আসি মনে হয়। 4 জন করে বসো। আসসালামু আলাইকুম। আমরা যেটা বললাম যে মৌখিক পরীক্ষার আগে তোমরা তো এইখানে তো একটা আমাদের ডিপার্টমেন্টে আমরা সবাই আছি, এইটা বড় কথা না, কিন্তু তোমরা তো আরো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিবা না? সামনে একটা ভাইবা পরীক্ষা দিতে যাবে, ভাইবা চাকরির ভাইবা, অনেকে বিসিএস এর ভাইবা দিবা, প্রাইমারি স্কুলের ভাইবা, হ্যাঁ, নিবন্ধনের ভাইবা, বিভিন্ন প্রকার ভাইবা দিতে যাইবা, তাই না? ভাইবা যখন দিতে যাইবা, তখন ভাইবার আগে কিছু প্রিপারেশন থাকে। কেমন? ওই প্রিপারেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন প্রিপারেশন? যেটাকে আমরা এক্সটার্নাল প্রিপারেশন বলি। এই ভাইবা তো তোমাকে ভাইবা বোর্ডে যাইবা, সেখানে তোমার প্রশ্ন করবো, পারতেও পারো, নাও পারতে পারো, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা প্রশ্নের সাথে সম্পর্ক। তুমি ভালো ছাত্র না হইতে পারো, এটাও না, কিন্তু তোমার আচরণ যদি খারাপ হয়, তাহলে সেটা তো ভিন্ন কথা, তাই না? তুমি গরিব হইতে পারো, সেটা দোষের না, কিন্তু তুমি যদি অসৎ হও, খারাপ হও, তাহলে সেইটা হচ্ছে দোষের। তুমি ভাইবাতে একজনে 10টা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, 10টাই পারবে এরকম না, 5টা পারতে পারে, 6টা পারতে পারে, কিন্তু তোমার যদি ভাইবা তোমার আচরণগত যদি সমস্যা থাকে, তাহলে তো সেটা তো আগেই তুমি ডিসকোয়ালিফাই, তাই না? লাভ দিলে ফলে দাগে পারা দিলে আগেই তো তুমি ডিসকোয়ালিফাই। দাওয়াতকে যদি পারা না দাও, তাহলে তুমি 6 ফুট দাও আর 12 ফুট দাও, সেটা তো তোমার ব্যক্তিগত যোগ্যতা। এখন দেখো, ভাইবা পরীক্ষা যখন দিতে আসবা, তখন ভাইবার আগে সব কিছু তুমি আগে গুছাই ফেলবা। মনে করো বিসিএস এর ভাইবা দিতে গেছো, ভাইবা দিতে যাওয়ার সময় তখন তোমার আগে সমস্ত আগের রাতে ফাইলটা গুছাই রাখো। ভাইবা দেওয়ার জন্য তোমার অ্যাডমিট কার্ডটা লইবা, কি লইবা? আর রেজিস্ট্রেশন কার্ডটা লইবা, আর একটা কলম নিবা। যেমন 3টা জিনিস এখানে ভাইবা দেওয়ার আগে 3টা জিনিস নেবে। কিন্তু চাকরির ভাইবা দিতে যদি যাও, তাহলে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার সব কাগজপত্র তোমাকে দিতে হবে। কোনটা দিবা? ফটোকপি নিবা। ফটোকপিতে সত্যায়িত আছে কিনা সেটা দেখবা। সত্যায়িতের পরে সেখানে সিল করছে কিনা সেটা দেখবা। আর তুমি বিসিএস পরীক্ষা দিতে গেছো, যাওয়ার পরে যদি ভাইবা বোর্ডের দেখে যে কিরে, সে তো সব কাগজপত্র আছে, একটা কাগজে সত্যায়িত আছে, সিল নাই, এটা ভুল হইতেই পারে, তাই না? কিন্তু তখন সে বলবে যে সেই কাজের চাকরির যোগ্য না। কেন যোগ্য না? সেইখানে 10টা কাগজ আসছে, 10টা কাগজের সত্যায়িত আছে কিনা, সিল আছে কিনা, এইটাই সে চেক করে পরীক্ষা করে আনতে পারে না, তাহলে তারা যে এত রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব, সে কিভাবে পালন করবে? বুঝতে পারছো? আমাদের এখানে তোমাদের জন্য বলে শুধু অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আর কি কলমটা আনতে, এই জন্য বলি তুমি যদি মনে করো ভাইবা বোর্ডে বললো যে তুমি একটা বানান লিখো, আচ্ছা লেখা তো এখানে পুরো কিছু বানানটা লেখো,
এখানে লেফটেন্যান্ট বার্নান কালে কেমন তাহলে তুমি কি স্যারের কাছে বলবো স্যার আপনি কলমটা একটু দিবেন স্যার আমি একটু লিখতে বলা যাবে বলা যাবে এই জন্য তুমি এখানে স্বাক্ষর করতে হবে হাজিরা শিটে স্বাক্ষর করার জন্য তোমার একটা কলম লাগবে না লাগবে এই জন্য একটা কলম নিয়ে আসবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনোভাবেই ভাইবা নেওয়া যাবে না তুমি যদি বলো স্যার ভুল হয়ে গেছি আমার অ্যাডমিটটা ঢাকা রয়ে গেছে আমি ঢাকা থাকি তাহলে যত ঢাকা থাকুক আর তুমি যদি লন্ডনে ফালায় আসো তারপরে ভাইবা নেওয়া যাবে না কোনোভাবেই নেওয়া যাবে না তার কারণ হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড অনেক সময় অনেকে এক্সপেল হয় না এক্সপেল হইলে অ্যাডমিট কার্ড রাইখা দেয় না অ্যাডমিট কার্ড যদি রাইখা দেয় এক্সপেল যদি হয়ে থাকে অ্যাডমিট কার্ড যদি রাইখা দেয় আর আমি যদি ভাইবা নিই তাহলে পরে কি বলবে যে এক্সপেল হওয়া ছাত্র ভাইবা কিভাবে নিল তখন আমি পেশা যাবো না যে সাথে এক্সপেল হয়েছে তার কাছে তো অ্যাডমিট কার্ড ছিল না আপনি ভাইবা কিভাবে নিলেন তখন আমরা পয়সা দেবো তাই না এই জন্য যদি বলো যে অষ্টগ্রাম ফালায় আসছি স্যার বাড়িতে রয়েছে অ্যাডমিট কার্ড তাহলে অষ্টগ্রাম থেকে নিয়ে আসে আর পরীক্ষা দিতে হবে অ্যাডমিট কার্ড লাগবে রেজিস্ট্রেশন কার্ড লাগবে এই জন্য অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা সাথে রাখবা কেমন সাথে রাখবা কলমটা সাথে নিয়ে আসো তোমার আমি একবার একটা ইয়াতে ইন্টারভিউতে গিয়েছিলাম আগে কলেজের নিয়োগ হইতে হইলো আমাদের হাতে এখন তো একটি আছে তাই না 6-7 বছর আগে সরাসরি মানে নিয়োগ ছিল এখানে গিয়ে দিকে যে মাথা চুল উস্কু কুস্কু কুসা কুসা দাড়ি হ্যাঁ ছেলে আসছে রিটার্নে ভালো কিন্তু আমাদের দেখে মনে হলো যে একজন ছাত্র যদি একজন চাকরিজীবী যদি এরকম হয় হয় তুমি দাঁড়িয়ে রাখো বা সুন্দর করে রাখো তাই না বড় রাখো ছোট রাখো চুলগুলো উস্কু খুস্কু থাকবে কেন তাই না তাকে পরিপাটি করে আসতে হয় না ভাইবা বলে পরিপাটি করে আসতে পোশাক আশাকগুলো সুন্দর থাকতে হবে তোমার মেয়েরা শাড়ি পরে আসতে পারো জিনিস পরে আসতে পারো বোরকা পরে আসতে পারো তাই না যে কোনো পোশাক পরে আসতে কিন্তু একটা কথা মনে রাখবো ভাই বোনই যখন ঢুকবা তখন কতটুকু খোলা রাখবে বুঝতে পারছো মুখমণ্ডলটা খোলা রাখবে ভাই বাবুরে ঢুকার আগে তুমি মুখটাই খেলা করো কিন্তু ভাই বাবুরে ঢুকার সময় মুখমণ্ডলটা খোলা রাখবে যে কোনো পরীক্ষার মধ্যে মনে রাখবা যে অ্যাডমিট কার্ড দেওয়া থাকে অ্যাডমিট কার্ডে একটা ছবি থাকে না এই ছবিটা দেওয়ার অর্থ হচ্ছে তোমার চেহারার সাথে ছবি মিলায় দোতলায় বসে এখানে আর জায়গা নেই দোতলায় কাজরা যাবে হ্যাঁ ছবির সাথে মিলায় তোমার অ্যাডমিট কার্ডের স্বাক্ষর বুঝতে পারছো হ্যাঁ তাহলে ছবির সাথে মিলাই তাহলে যদি ছবির সাথে না মিলাইতে পারে তাহলে তো একজনের বাইরে আরেকজনের দিয়ে দেবে একজনের পরীক্ষা দিচ্ছে না ভুয়া পরীক্ষা কি ধরা পড়ে না এটা দেওয়ার অর্থ হলো ছবির সাথে আমি যদি বললাম মুখ দেখাইতাম না তাহলে তো আরেক সমস্যা তাই না অনেকে কানের মধ্যে কান পর্যন্ত খোলা রাখা যায় কানের মধ্যে বিভিন্ন ডিভাইস নিয়ে বিভিন্ন পরীক্ষা দিয়ে তাই না এই জন্য কান পর্যন্ত খোলা রাখা যদি খোলা না রাখো বুরকা পইরা রাখলাম এখন তুমি এমন ভাবে বুরকা পড়ছো কান পর্যন্ত রাখছে আর কি বলে তোমরা কিছু বুঝো না আবার তুমি কি বলতেছ বুরকা শব্দ আটকে যায় স্যারও বুঝেন না তাহলে কি বলা যাবে স্যার একটু দূরে বলো হ্যাঁ শুনতেছেন এরকম বলা যাবে না ভাইবা হচ্ছে তুমি পাইবা বোটে যাওয়ার সময় অতটুকু খোলা রাখো কেমন তাহলে বুরকা পরে আসতে পারো শাড়ি কিন্তু যা কিছু পরে আসতে পারো তোমাকে নতুন জামা পরতে হবে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা যাতে না হয় আমরা গতবার প্রতি বছরে কিছু ছেলেদেরকে পাইবাবুর থেকে ফেরত পাঠায় যে পোশাক চেঞ্জ করে আসো হ্যাঁ কালকে আসো অসুবিধা নেই কিন্তু এই পোশাকে তোমার ভাই বোন তাহলে কেমন পোশাক ছেলেদের সবচেয়ে শালীন পোশাক হচ্ছে ফুল হাতা শার্ট কেমন আর হচ্ছে প্যান্ট এটা হচ্ছে শালীন পোশাক হাফাতা শার্ট পরতে পারো হাফাতা হচ্ছে ফুল হাতা হচ্ছে আরো শালীন পোশাক কেমন মহিলা কলেজ করে অনেক জায়গায় নির্দেশ দেওয়া থাকে হাফাতা শার্ট পরা যাবে না গেঞ্জি পরা যাবে না গেঞ্জিটা কোনো ভদ্র পোশাক না গেঞ্জিটা শালীন পোশাক পরে সবচেয়ে আদর্শ পোশাক হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট এটা হলো সবচেয়ে আদর্শ পোশাক সাদা শার্ট কালো প্যান্ট পরতে হবে এরকমটা বলি না পোশাক পরো যেটা দৃষ্টিকটু যাতে না হয় এক কথা মাঝে মাঝে দেখবো বাসের কাছে লেখা থাকে যে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত সবচেয়ে বড় আদালত কোনটা মানুষের বিবেক কোনটা শালীন কোনটা অশালীন কোনটা সভ্য কোনটা ভব্য কোনটা পুরো মানুষের সামনে যাওয়া যাবে কোনটা যাওয়া যাবে না তোমার মনে কিন্তু এটা সাই দিবে বলবে না তুমি এমন কিছু করবে না যেটা দেখতে দৃষ্টিকটু বুঝতে পারছো বাইবাবুর থেকে ফেরত পেয়েছে স্কিনটা চেঞ্জে বেরিয়ে আসছে স্কিনটা চেঞ্জে বেরিয়ে কি বাইবাবুরে আসা যায় আবার ফ্যান করে আসছে এখানে সিরা কুড়িটা সিরা আছে আর 10টা পকেট আছে তাহলে এরকম পোশাক করে কি বাইবাবুরে আসা যায় তাহলে এরকম দৃষ্টিকটু
ছোট হয় এরকম কিছু দেখলে কই রাখবে বাইবা উঠে আসবে না অন্তত শালীন যেটা হ্যাঁ শালীন পোশাক করে পোশাকের সাথে মানুষের জুতাও পড়তে হয় তাই না জি স্যার। পাঞ্জাবি পরে তো শু পরো তাহলে কি মানুষের হবে মানুষের হবে পাঞ্জাবির সাথে স্যান্ডেল পরতে পারো শার্ট প্যান্ট ইন করে যদি স্যান্ডেল পরে তাহলে মানুষের হয় শার্ট প্যান্ট যদি ইন করছো তাহলে এর সাথে শু পরো সেটা মেয়েরা অনেক সময় চিন্তা করে না খাটো তাহলে আমি হাইওয়েটা করে দিই। মুসার মধ্যে কি কোনো নাম্বার আছে না না তাহলে এরকম কিছু করবো না যেটা তোমার জন্য ও আরামদায়ক আরামদায়ক নয় এরকম কিছু করবো না যেটা করবা যাতে আরামদায়ক হয় বুঝতে পারছো এইটা পরে আসবো এরকম পোশাক পরে আসবো আর পাইবার জন্য পার্লারে যেতে হবে না মেয়েরা সাথে করে তোমার এইটা তাই না এইটা তাহলে আমার অর্ধেক পার্লারের জিনিস আছে স্যার। হ্যাঁ কিছু জিনিস থাকবে এটা এটা সভাপতি আমাদের সমাজ ব্যবস্থা এরকম যেমন হিটলারের জিজ্ঞেস করছিল যদি আপনি যদি ভারতবর্ষ আবিষ্কার করে মানে আক্রমণ করে তাহলে এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য ভারতের মেয়েদের ভূমিকাটা কি হবে হিটলার চিন্তা করে বললো যে ভারতের মেয়েদের ভূমিকাটা হবে তারা যখন শুনবে যে ভারতবর্ষে আক্রমণ করছি তাড়াতাড়ি গিয়ে তারা গয়নার পুতলাটা খুঁজবে কেমন ঠিক আছে। তারপরে কাপড় চোপড় খুঁজছে এদের একটা কাঠি বাঁধতে পারে জোর দিবে কেমন বুঝছে কি বলছে মানে সেটা তখনকার সময়ের কথা এখন তো মেয়েরা অনেক আগায় আসছে হয়েছে মেয়েদের নেশা অনেকটা বৈশিষ্ট্য আছে মানে সাজের জিনিস গয়নার জিনিস এগুলোর প্রতি নেশা আছে তোমরা এমন কিছু সান্ত্বনা যেটা দেখতে উদ্ভট মনে হয় কেমন মানে দেখতে স্বাভাবিকভাবে নর্মাল পরিবেশে আসো অসুবিধা নেই সুন্দর পোশাক পরে আসো ভালো পোশাক পরে শাড়ি পিস বলো বোরকা বলো যেভাবে তোমার ভালো লাগে যেটা পরে কমফোর্ট করো আমি শুধু বলছি যে মুখমন্ডলটা একটু খোলা রেখে আসো যাওয়ার সময় এলইডি ব্যাগটা কাঁধে তোলা যায় কেমন মানে এটা বাইবে উঠে যে মা আমরা তো এখানে কিছু করবো না কিন্তু অন্য বাইবে উঠে যদি এরকম ভাবে যাও তাহলে দরকার থেকে বের হ্যাঁ ভ্যানিটি ব্যাগটা তোমার কারোর কাছে রাইখা যাবে বুঝছো তোমার বান্ধবী কারোর কাছে রাইখা যাবা বাচ্চা নিয়েও বাইবে উঠে যাবে কেমন বাচ্চাও বাড়ে এখানে 2-4 মিনিটের ব্যাপার কারোর কাছে রাইখা যাবে কেমন বাচ্চা কারোর কাছে রাইখা যাবে এই জন্য মানে ছেলেরা অনেক সময় দূর দূরান্ত থেকে আসে ব্যাগ নিয়ে আসে তাই না যে ব্যাগে কাপড় চোপড় থেকে ব্যাগ নিয়ে বাইরে উঠে কারোর হেফাজতে রাইখা যাবে অথবা আমাদের গেটে আমাদের কর্মচারী থাকবে তাদের কাছে বলবে যে রাখি যায় রাইখাতে যাওয়ার সময় নিয়ে যাবে বুঝতে পারছো তাহলে পোশাক আশাকে একটা শালীনতার একটা ব্যাপার আছে তাই না এটি কিন্তু অর্ধেক তুমি একটা প্রশ্ন না পারতে পারো কিন্তু একটা উদ্ভট পোশাক পরে গেলে সেটা কিন্তু শুরুতেই তাদের দৃষ্টিতে একটা বেমানান থাকে হ্যাঁ তোমার বলবে কি করে আসবে অথবা তুমি ভালো পারলে কিন্তু মার্কিংটা ভালো হবে তোমার চোর তোমার আচার আচরণ তোমার দরজা এমন ভাবে ধাক্কা দিবা না তাদেরকে উল্টে গিয়ে পড়ো কেমন হ্যাঁ সুন্দরভাবে যাবা আসার সময় গিয়াই ঘুরতে গিয়া চেয়ারের কাছে দাঁড়াইবা শাড়ি বলবে যে বসো বসো তখন তুমি বলবা আবার বসে দুই হাতে ভাবে বসো কেমন দুইটা হাতের মধ্যে দুইটা হাত রাখে এবার রাজার মতো বসো মানে সুন্দরভাবে বসো হাতে আবার টেবিলের উপর হাত রেখে বসো বুঝছো তুমি এই হাতটা নিচে টেবিলের উপর কেমন মূলত যারা ভদ্র লেভেল তারা সুন্দর লাগে না সবখানে আপনি নর্মালি আমি তো এর আগে দেখেছিলাম জিজ্ঞেস করছি বাবা তুমি কি করো লাস্টে যদি দেওয়া যায় লাস্টে যদি দেওয়া যায় তাহলে কিন্তু জিজ্ঞেস প্রথম কিন্তু জিজ্ঞেস করি 300 ছাত্রের মধ্যে 50টা ছাত্র 100 ছাত্র ভালো করে জিজ্ঞেস করি আমি তো প্রথম দেখছি আমি প্রথম দিয়েছি স্যার বলছে না বুঝতে পারছো জি স্যার টেবিলের উপর হাত রেখে বসে টেবিলের সামনে করবে টেবিলে এইভাবে ভরতে হাত রেখে দৃষ্টি করবে দেখা যায় এটা শালীন না অশালীন কিছু কইরা না অশিষ্ট কিছু কইরা না বুঝছো আবার একটা প্রশ্ন স্যার জিজ্ঞেস করলো তুমি ঠিকই পারো তারপরে মনে করো শাড়ি পারলো না অথবা ভুল জানে
তুমি আমার একটু চ্যালেঞ্জ করে না স্যার আমি শিওর স্যার এই স্যার হ্যাঁ এরকম কিছু এই ধরনের প্রশ্ন শুধু মানে স্কিপ করে দেন আচ্ছা সেটা এড়ায় যাবে ঠিক আছে অসুবিধা নেই। আর সবকিছু পারতে হবে এরকম না তুমি অনেক সময় আমরা আমাদের একটা বিশিষ্ট আমাদের রাজনীতির দেশের মানুষ তাই না জি স্যার। তবে চাপাবন্দি মারা আমাদের অভ্যাস কিন্তু অনেক কিছু না পারলে অনেক সময় আমরা কি করি নিজের আমন চাতা বানায় বলা শুরু করে দিই পরীক্ষার খাতার মধ্যে এরকম হয় না এটা তো হয়ে গেছে স্যার, আমরা কিছু আমি করার যে নেই। খাতা দেখলাম ওই যে থট যেটা প্রথম রিসেন্ট পলিটিক্যাল আছে না একটা কোর্স তোমাদের এখানে হ্যাঁ সাম্প্রতিক এখানে তো কার্ল মার্কস আছে লেনিন আছে স্টালিন আছে তাই না বার্ট্রান্ড রাসেল আছে তাহলে এই যে আমরা ইয়াগুলো বললাম এখানেও দেখছি যে নিজের মতো করে সবাই বানায় লিখে লিখে কেমন বার্ট্রান্ড রাসেলের নাম দিয়ে আবার অনেকে দেখছি এরকম করছে নিজে একটা সংজ্ঞা বানায় করে অনেকের নাম দিয়ে লিখে লিখছে এমন রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিতে যে আমরা ওই নিষেধন্য শুনি না হ্যাঁ নাম একটা বানায় আছে হ্যাঁ তাহলে এই যে খাতা বুঝে না খাতা যারা পড়ে তারা এই যে খুবই ইয়ে করে ঠিক আছে বিব্রত হয়ে যায়। কারণ এই জন্য দেখা যায় 300 খাতা দেখলে 100 পাস করে 150 পাস করে বা 50 পাস করে বাকি সব মানে এইরকম হয় খাতা যারা পড়ে আর যারা পড়ে না এরা তো তারা জোর করতে একটা নম্বর দিয়ে দিবে হ্যাঁ এরকম পড়লে কিন্তু তোমাদের কপালে বিপদ আছে জি, স্যার। এরকম ভাবে প্রশ্নের উত্তর দিলে। বুঝতে পারছো হ্যাঁ ওই যে ওই নিজের বেড়ে সংখ্যা বানায় কেমন তোমার যে বিষয়ের প্রতি ধারণাই নাই এই বিষয়টা সম্পর্কে তুমি জানোই না যাতে এই বিষয়ে তুমি একটা বিশেষজ্ঞের মতো একটা সংখ্যা বানায় একটা নাম দিয়ে চালাই দিচ্ছ সমসাময়িক রাষ্ট্রপতি একটু নাম দিয়ে চালাই দিচ্ছ যেটুকু এই যুগের রাষ্ট্রপতি না আবার অনেকে লেখা যে অধ্যাপক প্লেটো যেটুকু অধ্যাপক ছিল তাহলে এরকম মানে এগুলো বানায় লিখতে গেলে ধরা পড়ছে ভাইবাবুরি আবার এরকম করো না কেমন যে বানায় রাজনৈতিক ব্যক্তিদের মতো বানায় একটা বলে দিয়ে দিলাম বুঝতে তাহলে এইরকম তাহলে যেটা তোমরা যেটা না জানবা সেটা সরি বলবা সরি পারি না বা জানি না যেটা পারো এটা বলবা অসুবিধা তোমার সব পারতে হবে সব জানতে হবে এরকম না যতটা পারো ততটা আমরা তো কারো খারাপ দিব না কেমন খারাপ দিব না তবে সবাই সবাই কি এক নম্বর নাম একরকম নাম্বার দেওয়া সম্ভব জি না স্যার। আচ্ছা তেল আর জলের দাম কি একরকম জলের লিটার কত আর তেলের লিটার কত তাই না তেলটা 200 টাকা। জানবে যে ভালো তার শোনো এখানে এই জায়গা পাইছো কি এখানে না পাইলে দুতলা আরেকটা রুমে ক্লাস হবে কেমন স্যার আসে এরপরে এতক্ষণে তো দুতলায় বসে দেখছো কয়েকজন আছে স্যার দোতলায় ক্লাস হবে কেমন এখানে তো সবার জায়গা হবে না আচ্ছা দোতলায় গিয়ে বসো তারপরে ফাঁকা হইলে এমনি ক্লাস তো হবেই দোতলায় সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে পড়াশোনা করে তোমাদের প্রশ্নগুলো আছে না জি স্যার। প্রশ্নগুলো থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে না এগুলো একটু একটু দেখে আসবো অতি সংক্ষিপ্ত এখান থেকে হয়তো আবার টুকটাক বিভিন্ন অনেক কিছু থেকে জিজ্ঞেস করবো এখন মানে যদি জিজ্ঞেস করে রাষ্ট্রের উপাদান বলে যে মাস্টার্স করি না এটা যে এসএসসি পড়ছি ইন্টারমিডিয়েটে পড়ছি তাহলে এটা বললে হবে এটা বললে হবে তোমার বেসিক জিনিস তো তোমাকে জানতেই হবে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানে পড়বা যা এটা জানতেই হবে তোমাকে তাহলে দেখবে যে এটা কি তোমার চলমান ঘটনা বিভিন্ন ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বুঝতে পারছো বা যে কোনো ইসরায়েল গাজা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তোমার রাষ্ট্রবিজ্ঞানের কোনো সিলেবাস এটা আজকা পর্যন্ত যা করছে সবাই সিলেবাস সাম্প্রতিক রাষ্ট্রবিজ্ঞান তাই না সাম্প্রতিক মানে আজকে পর্যন্ত যা করতেছে সবাই তোমার নজরের উপরে থাকতে হবে আরেকটা বিষয় হলো তোমার তো জানতে হবে মানে পড়াশোনা মানে চাকরির জন্য সব জানতে হবে কাজে একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে গণ্ডির মধ্যে একটা থাকবে সবকিছু যেখানে যা পাইবা একটা কথা আছে না ঘুরাইয়া দেখো তাই পাইতে পারো অমূল্য রতন। তুমি যদি রাস্তার মধ্যে একটা কাগজ পাও সেটাও কইরা দিতে পারে
কাজে কোনো অবহেলা করবো না, সবসময় পড়াশোনার উপরে থাকবে। তা আমার হলো একটা ক্লাস আছে 3টে বছর, অন্যান্য স্যাররা আছে, সবাই টুকটাক ক্লাস নেবে, একটু কথাবার্তা বলবেন, তোমরা একটু বেসিক জিনিসগুলো একটু দেখে আসবে, জি স্যার। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটু পরিপাটি হয়ে আসবে, কেমন? একটু শালীনভাবে আসবা বাইরে থেকে। আর আমরা তো আছি, কার কোন দিন পাইবা সেটা দেখবা, কেমন? কালকের যে পাইবা আমরা একটা তালিকা বানায় দেবো বাইরে, তালিকার মধ্যে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া হবে। এই সিরিয়াল মনে করো তোমার সিরিয়াল নাম্বার 132, তাহলে এটা তালিকাটা দেখে আসলে ওই 132 নম্বরে এসে তোমার নামের পাশে স্বাক্ষর করে দেবে, বুঝছো? তাহলে তালিকাটা দেখে আসলে নামটা খোঁজা লাগবে না, শুধু নম্বর সিরিয়াল নাম্বারটা দেখলে স্বাক্ষর। যাদের যে দিন পাইবা সেই দিনই আসবে, বুঝছো? কালকে যাদের পাইবা কালকে আসবা, পরশু দিন যাদের পরশু দিন আসবা, এই না। আর তোমাদের জীবনের শেষ ক্লাস, তাই না? জি স্যার। একাডেমিক শেষ। তোমরা তোমাদেরকে গেলে তোমাদের বিভাগ, তোমাদের কলেজ, তাই না? আমরা এলাম এখানে রাখাল, আমরা কি রাখাল বলো। আর তোমরা হইলো তোমাদের হইলো সবকিছু, সারা জীবনে বলবো যে আমার কলেজ, কি আমার কলেজ, আমার প্রতিষ্ঠান। এখানে সারা জীবনে তোমাদের অগ্রাধিকার। এই বিভাগ সারা জীবনে বলবো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাই না? কাজে এই বিভাগ তোমার, এই কলেজ তোমার, বুঝতে পারছো? এখানে তোমাদের সবসময় স্বাগত। এখানে আমরা একদিন যতদিন আসি ততদিন তো তোমাদের চিনবো, এসে কোরআন দিয়ে দেয় এখানে দেখা না, কেমন? আসবা, দেখা করবা, বলবা, কথা বলবা, কেমন? মানে তোমাদের সবসময় আমরা তোমার যে কোনো সমস্যা বলবো, যে কোনো সমস্যার কথা নিয়ে আসবা আমাদের কাছে, হ্যাঁ? এইটা কিভাবে, ওইটা কিভাবে, বা আমরা এটা কিভাবে, যে কোনো মানে শিক্ষাগত যে বিষয়গুলো বা যে কোনো বিষয় নিয়ে তোমরা আমাদের কাছে আসবে, আমরা চেষ্টা করবো তোমাদের হেল্প করতে, কেমন? এটা মনে করে না যে আমরা গেলে আবার কি মনে করে, এইটা না, আমরা রাষ্ট্রের চাকর, আমরা কি রাষ্ট্রের চাকর। তোমরা না থাকলে কি আমাদের দরকার আছে? হ্যাঁ, তোমাদের শিক্ষক হলে আমরা তো সরকারি চাকরি না, আমাদের কাজ হচ্ছে তোমাদের সেবা দেওয়া। তোমরা যদি না থাকো তাহলে আমাদের দরকার আছে? তোমরা না থাকলে এই কোটি কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানও করা হতো না। সমস্ত কিছু কেন্দ্র হচ্ছে তোমরা, শিক্ষক বলো আর প্রতিষ্ঠান বলো, সবকিছু তোমাদের জন্য। কাজেই ইতস্তত করবো না, যে কোনো প্রয়োজনে আসবে। তোমাদের আর এখন তো প্রতিযোগিতার যুগ, তাই না? জি স্যার। দেখছো তো, একটা 10 জন লোক নিব করে 20,000 আবেদন করে, এরকম হয় না? হয়। কাজে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। একটা কথা মনে রাখবা যে আমি প্রতিযোগিতায় টিকতে চাই, তাহলে কিভাবে টিকতে হবে? একজন নিলে একজনই যাতে আমি হই, অন্য কেউ না। সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, বুঝতে পারছো? এবং একটা কেসি চেয়ারম্যান একটা কথা বলছিল যে মানুষ চাকরি বুঝে আর চাকরি হলো মানুষ খুঁজে, তাই না? মানুষ চাকরি বুঝে একবারে কিন্তু তার চাল ক্ষয় করে ফেলে চাকরির পেছনে পেছনে ঘুরে, কিন্তু চাকরি হলো যোগ্য মানুষ খুঁজে, যোগ্য মানুষ। তোমার যদি এখন বলে যে এইখানে একটা কৃষ্ণচূড়ার গাছ আছে, এটার উপর তুই যে বৃষ্টি লিখে নিয়ে আসে, তো তাই আমরা হয়তো অনেকেই পাস, তাই না? কিন্তু এদিকে আমাদের লেখা উচিত না। আমরা মাস্টার্স পাস করে যদি একটা কাজ সম্পর্কে ইংরেজিতে দুইটা পৃষ্ঠা না লিখতে পারি, তাহলে আমরা কিসে লেখাপড়া করলাম, কি শিখলাম? তাহলে আমাদের বোঝা গেলে আমার শিক্ষার ঘাটতি আছে, আমার দুর্বলতা আছে। কাজেই তোমরা সেইভাবে নিজেকে প্রস্তুত করো। সেই পড়াশোনার জন্য দেখো ক্লাস 3 এর অনেক কিছু জানো না, তোমার ক্লাস 4 এর কিছু জানো না, ক্লাস 5 এর অনেক কিছু জানো না। আসে না, 5 এর বাচ্চারা পড়াইতে গেলে যদি ইংরেজি 10টা শব্দ জানো না, তোমার অজানা হয়ে যাবে। ক্লাস 6 এর বিজ্ঞান বইতে অনেক কিছু তোমার অজানা হয়ে যাবে। আবার নতুন করে শুরু করো, এখানে যেখানে দুর্বলতা আছে সেগুলো তুমি অবাক করো। ক্লাস 10 পর্যন্ত একবারে সব বিষয় ঠিকঠাকভাবে পড়ো, ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, সব কিছু দেখবা তোমার চাকরির পিছনে খুঁজতে হবে না, চাকরি তোমার পিছনে। এরকম আসে না একজনে 2টা 4টা 5টা চাকরি চেঞ্জ করে, এটা বাদ দাও ওইটা, ওইটা বাদ দাও ওইটা হয়, তাই না? আবার অনেকে দেখবা সারা জীবন করে একটা চাকরি করে। তাহলে আগে চাকরিতে ঘুরার আগে নিজেকে আগে সেভাবে প্রস্তুত করো, প্রস্তুত করলে দেখবা চাকরির অভাব হবে না, বুঝতে পারছো? এবং খালি ঘুষ দেওয়া, ওই যে ঘুষ দুর্নীতি, এগুলো ঘুষ দেওয়া লাভ নাই। তোমার যে অফিসে 20 জন লোক নেই, সেখানে 10 জন লোক মেধাতে নেয়, আর 10 জন না পিছনের দরজাটা নেয়, কিন্তু 10 জনের মধ্যে মেধায় যে 10 জন নেয়, সেই 10 জনে তো তোমার থাকা উচিত, বুঝতে পারছো? তাহলে আমরা চেষ্টা না করে খালি যদি আমরা টাকার বস্তা দিয়ে পিছনে পিছনে ঘুরে, এর আগে তো আমাদের নিজের চেষ্টা করা উচিত, বুঝতে পারছো? তাহলে পড়াশোনা করবা,
যেখানে সমস্যা হবে সেখানে আমাদের বলবা। তোমরা এখানে আসবা, বিভাগে আসবা, তোমাদের সারা জীবনে বিভাগ তোমাদেরকে এখানে সবসময় স্বাগত, কেমন? আর তোমাদের ভবিষ্যৎ জীবন আমরা মঙ্গলময় জীবন কামনা করি, কেমন? তোমরা মানুষ হও, আদর্শ মানুষ হও এবং তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, এটাই আমরা প্রত্যাশা করি। হ্যাঁ, যেটা মানে একজন শিক্ষকের পৃথিবীতে মনে রাখবা যে দুইজন মানুষ কখনো হিংসা করে, বাবা মা আর শিক্ষক, কেমন? তোমার বাবা মা কিন্তু তোমার তার সারা জীবন দিয়ে দিবে তোমাদের পিছনে, মানে তার সব কিছু দিয়ে দিবে। শিক্ষক হয়তো তার অর্থ টাকা পয়সা দিবে না, কিন্তু তার মেধাটা তোমার পিছনে খরচ করতে রাজি তোমার ভালোর জন্য। এবং তুমি যদি ভালো কিছু হও, এটা শুনলে সে খুশি হয়, বাবা মা খুশি হয়, শিক্ষকরাও খুশি হয়, ভাই বোন অখুশি হইতে পারে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয়, ভাই বোনের দ্বন্দ্ব হয়, আত্মীয় স্বজনের দ্বন্দ্ব হয়। তারা কেউ তুমি একটা ভালো চাকরি পাইলে তোমার প্রতিবেশী কেউ খুশি হইতে পারে, কেউ অখুশি হইতে পারে, কিন্তু বাবা মা এবং শিক্ষক কখনো অখুশি হবে না, তারা সবসময় ভালো চায়, কেমন? তাহলে আমরা তোমরা যখনই আসবা, কেমন? আচ্ছা, যদি আমাদের বলো যে আমরা সবসময় তোমাদেরকে সময় দিতে রাজি আছি, কেমন? তোমরা যে কোনো প্রয়োজনে আসবা, ফোন করবা, যে কোনো কিছু না বুঝলে, কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আমাদের ফোনে বলবো যে এই সমস্যা, আমি এটি কি করা উচিত, কেমন? তাহলে আমরা তোমাদের সহযোগিতা করবো, চাকরি বাকরির জন্য পড়াশোনা করবো, কেমন? পড়াশোনা করো এবং নিজের পায়ে দাঁড়াবো, বুঝতে পারছো? এটাই জীবনের সার্থকতা, নিজের পায়ে দাঁড়াবো। আর মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা কারো অনুগত না, কিংবা আমরা পরনির্ভরশীল হব না, আমরা নিজে নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবো। এটি তোমাদের জন্য শুভকামনা থাকবে, কেমন? তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো হোক, ঠিক আছে? মাস্টার্সে কততম ব্যাচ নাকি কততম ব্যাচ প্রতিযোগিতা বলতেছে, মানে কলেজে আচ্ছা, তোমরা অনার্স ছিল কত সালে বলেছো? 17-18 19তম এই কলেজে মাস্টার্সের 19 নম্বর পেয়েছে। আচ্ছা, ঠিক আছে তাইলে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা,